সবকিছু স্বাভাবিক হচ্ছে, আর তাই তো স্বাভাবিক জীবনে আমরা সবাই ফিরে চলে আসি। যে ধারাবাহিকতায় করোনা হেল্প ডেস্ক যাত্রা শুরু করেছিল, সেই ধারাবাহিকতার শেষ প্রান্তে আমরা দাঁড়িয়ে আছি, যেখান থেকে বলতেই পারি সংকটকালীন সময়ে আপনাদের কোভিড নন কোভিড সব ধরনের স্বাস্থ্যসেবা আমরা দেবার চেষ্টা করেছি। আজ এবং আগামীকালও এই ধারাবাহিকতা অব্যাহত থাকবে। তবে আপনাদের প্রত্যেকের প্রতি কিন্তু আহ্বান, আমরা জানি আজ একটি ঘোষণা আমরা দেখেছি, স্কুল কলেজ আর অল্প কিছু দিনের মধ্যেই খুলবে, স্বাভাবিক জীবনে আমরা সবাই ফিরব। দয়া করে স্বাস্থ্যবিধিগুলো মেনে চলবেন। একই সাথে মাস্ক পরার অভ্যাসটি কোনোভাবেই ভোলা যাবে না, হাত জীবাণুমুক্ত রাখার কথাটি কোনোভাবেই ভোলা যাবে না, কারণ ভ্যাকসিন দেওয়ার 21 দিন পর তার অ্যান্টিবডি তৈরি হতে শুরু করে এবং এর মধ্যে কিন্তু সংক্রমণের সম্ভাবনাও থাকে। তাই দয়া করে নিরাপদে থাকবেন প্রত্যেকে। আমরা চাই যমুনা টেলিভিশনের সকল দর্শক নিরাপদে থাকুক। আর তারপরেও আজকে আরও একবার বলতে চাই, করোনা হেল্প ডেস্কে আপনারা চাইলেই স্বাস্থ্য জিজ্ঞাসার জন্য ফোন দিতে পারেন, নম্বর দেখিয়ে দিচ্ছি, কিংবা লিখতে পারেন আমাদের যমুনা টেলিভিশন অফিসিয়াল ফেসবুক পেজে। এই ভিডিওটি যেখানে যাচ্ছে তার নিচে কমেন্ট আকারে। একই সাথে আপনাদের প্রতি অনুরোধ থাকবে, দয়া করে শেয়ার করে দিবেন, তাতে করে আপনার বন্ধু তালিকায় থাকা অনেকে হয়তো তার স্বাস্থ্য জিজ্ঞাসার উত্তর পেয়ে যাবেন। আপনাদের সাথে প্রাউডলি এই আয়োজন জুড়ে আছি জুলহাস জুবায়ের, এবং আপনাদের প্রশ্নের উত্তর দিতে প্রতিদিনের মতো আজও আমাদের সাথে আছেন অধ্যাপক ডাক্তার এস এম মোস্তফা জামান, মেডিসিন ও হৃদরোগ বিশেষজ্ঞ, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়। আছেন ডাক্তার শারমিন আব্বাসী, সহযোগী অধ্যাপক, প্রসূতি ও স্ত্রীরোগ, কর্মরত রয়েছেন তিনি আনোয়ার খান মডার্ন মেডিকেল কলেজ ও হাসপাতালে। আর অল্প সময়ের মধ্যেই আমাদের সাথে যুক্ত হবেন ডাক্তার আবু সাইদ শিমুল, যিনি শিশুরোগ বিশেষজ্ঞ, কর্মরত রয়েছেন মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে। দর্শক, আপনাদের প্রতি একটাই অনুরোধ, যারা আমাদের দেখছেন, যারা এতদিন ধরে আমাদের দেখে এসছেন, অবশ্যই স্বাস্থ্যবিধিগুলো মেনে চলবেন, হাত জীবাণুমুক্ত করে নেবেন, একদমই ভোলা যাবে না। একজন দর্শক এরই মধ্যে আমাদের ফোন দিয়েছেন, তার ফোনটি আমরা নিতে চাই। দর্শক, আপনার নাম এবং বয়স বলে প্রশ্ন করুন। আমার নাম আব্দুর রউফ, সিরাজগঞ্জ থেকে বলছিলাম। জি ভাই বয়স বলুন। 55 বছর। জি ভাই বলুন। জি, আমার হার্টের সমস্যা আছে, তো আমি ওই কয়েকদিন 2 মাস আগে ঢাকা গেছিলাম, এক ডাক্তার দেখাইছি। আমি সিটি এনজিওগ্রাম করছি, 65% ব্লড ধরা পড়ছে। আচ্ছা। তা আমাকে দিচ্ছে হচ্ছে কার্ডিজেম 3 বেলা 3টা, জি। আর দিচ্ছে হচ্ছে আপনার মেটাকার্ড এমআর 2 জি। বেলা 2টা, সকালে আর রাত্রিতে। হ্যাঁ। আর দিচ্ছে রোবাস্ট 10 রাত্রিতে একটা করে। আচ্ছা। এগুলো খাচ্ছি, কিন্তু আমি ওই মাঝে মাঝে আবার দম টম বন্ধ হয়ে আসে, আবার এই একটু স্প্রে করলে পরে ভালো লাগে। আচ্ছা, আপনি কটা বালিশে ঘুমান রাতে? জি, বিছানায় কটা বালিশ নেন? একটা বালিশ একটা বালিশে ঘুমান। তাতে কি দম বন্ধ হয়ে ঘুম ভেঙে যাওয়ার উপক্রম হয়? না না না, ওইরকম কোনো সমস্যা হয় ওরকম কোনো না। সমস্যা মানে হাঁটলেও কোনো তো সমস্যা হয় না, মাঝে মাঝে একটু হাঁটলে ওই হাঁটার পরিমাণটা বেশি হয়ে গেলে পরে এই যে দম টম বন্ধ হয়ে যায় আমার। আচ্ছা, কতক্ষণ হাঁটার পরিমাণ, কতক্ষণ এরকম হলে দম বন্ধ? এই আধা ঘন্টা প্রতি 40 মিনিট এরকম। 40 মিনিট পর্যন্ত হাঁটতে পারেন, তারপরে সমস্যা হতে শুরু করে, তাই তো? আপনার কি ডায়াবেটিস আছে? হ্যাঁ, ডায়াবেটিস আছে। মাত্রা কিরকম? মাত্রা আপনার 7, 7.5, কন্ট্রোলে 6 বেশিরভাগ থাকে, একটু মিষ্টি মিষ্টি খেলে। বাহ, চমৎকার, নিয়ন্ত্রণে রেখেছেন আপনি। জি। আচ্ছা, ব্লাড প্রেশার কেমন থাকে? জি, ব্লাড প্রেশার আমার লো। লো। 100/60, উপরে 100 নিচে 60। বুঝতে পেরেছি। আমরা একটু প্রফেসর মোস্তফা জামানের কাছে যাব। জি, আমি একটি প্রশ্ন করতে চাই, নাড়ির স্পন্দন কত থাকে, হার্টের রেট কত থাকে, পালস রেট কত থাকে? পালস রেট এটা তো আমি তো শুনি, বুঝতে পারি না, যে আমি ই করতে পারি না। ওই যে ওই বলছে যে 100/100। হ্যাঁ হ্যাঁ। আর জি স্যার, কার্ডিজেম 30 3 বেলায় খাচ্ছেন, 30 মিলিগ্রাম করে 3 বেলা খাচ্ছেন? 3 বেলা 3টা। জি, সকালে সেটা কি দুপুরে 30 মিলিগ্রাম? 30 মিলিগ্রাম। জি, আপনাকে জি। ধন্যবাদ। আপনি আপনি যেসব ইতিহাস দিয়েছেন এবং খুব সুন্দর করে গুছিয়ে বলেছেন, এবং যেহেতু 40 মিনিট হাঁটার পরেও আপনি ভালো থাকেন, আমরা বলবো যে আপনি আশা করি ভালো থাকবেন। তবে ওষুধের ব্যাপারে আমাদের ২-১টি কথা আছে, যে আপনার অ্যানজিওগ্রাম যেহেতু করা হয়েছে এবং 65% পার্সেন্টেজ একটু ব্লক হয়েছে, সেক্ষেত্রে বলবো কি যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে ওষুধটি, রক্ত পাতলা করার ওষুধ, যেটা ইকোস্প্রিন অথবা ক্লোপিডিগ্রেল, এই জাতীয় ওষুধ আমরা দিয়ে থাকি। আপনি হয়তো ভুলে গিয়েছেন নামটি বলতে, অথবা খাচ্ছেন না। তবে আমরা বলবো, যদি ভুলে থাকেন তাহলে ভালো কথা, আর যদি না খেয়ে থাকেন, একটি ইকোস্প্রিন 75 মিলিগ্রাম এই বড়িটি অবশ্যই প্রতিদিন দুপুরে খাবেন। আর এর সাথে যেহেতু বুকের চাপ হয়, হাঁটাহাঁটি করলে 40 মিনিট বা অনেক সময় আর একটু আগে ট্যাবলেট নাইট্রোকার্ড, যেহেতু আপনি বলেছেন নিয়মিত আপনাকে স্প্রে নিতে হচ্ছে, এই নিয়মিত স্প্রে নেওয়াটি কিন্তু আমরা বলবো যে ভালো নয়। সেক্ষেত্রে একটি ট্যাবলেট খেতে পারেন, ট্যাবলেট নাইট্রোকার্ড বা নিডোকার্ড 2.6, একটি সকাল 9টায়, একটি বিকেল 4টায়। এবং অন্যান্য ওষুধ যেগুলো খাচ্ছেন সবই ঠিক আছে। ডায়াবেটিস যেহেতু নিয়ন্ত্রণে রেখেছেন, এটি খুবই ভালো। আপনি বাকি যে পরামর্শগুলো আমরা হৃদরোগের জন্য সবসময় দিয়ে থাকি, হাঁটাহাঁটি করবার জন্য, শাকসবজি খাবার জন্য এবং চর্বিযুক্ত খাদ্য পরিহার করবার জন্য। আর যেহেতু হাঁটাহাঁটি করছেন, আমাদের বিশ্বাস আপনি ভালো থাকবেন,
তবে যে দুটি ওষুধের সঙ্গে দুটো নাম যুক্ত করলাম, সেই দুটো আপনি যুক্ত করে খেলে আরেকটু বেশি উপকার পাবেন বলে আমি আশা করছি। তারপরেও আপনি সবসময় আপনার চিকিৎসকের সাথে ফলো আপে থাকবেন। অসংখ্য ধন্যবাদ প্রফেসর মোস্তফা জামান। আরেকজন দর্শক আছেন আমাদের সাথে। দর্শক, আপনার নাম এবং বয়স বলে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, ভালো আছেন? হ্যাঁ, জি আলহামদুলিল্লাহ। আপনি কেমন যে আছেন? আমি সাব্বির দিনাজপুর থেকে বলছিলাম। জি আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। চমৎকার। বলুন, কার কি হয়েছে? মানে আমি ফোন দিয়েছি মূলত আমার ছেলের জন্য। আচ্ছা, ওর বয়স হচ্ছে 30 দিন। 30 দিন। জি 30 দিন। চমৎকার। কি নাম ওর? সাইদ ফারহান। সাহিদ ফারহান। ফারহানের কি হলো এই 30 দিনে? মানে প্রবলেম তো সেরকম কিছু না। আমরা ওই যখন ওর হয় আর কি, যেই দিন জন্ম, জি। তো ওই সময় শীতের প্রভাব একটু বেশি ছিল। আচ্ছা। ও তো মোটানো থাকতে এখন আপনার মোটামুটি কিছুদিন থেকে দেখতেছি মানে হাতের যে এলবো আছে, হ্যাঁ। যেটা কনুই, হ্যাঁ। তা আমাদের এই স্ট্রেইট করে তো মোটামুটি 180 ডিগ্রি ফ্ল্যাট লেভেল চলে আসে। জি। তো ওর যেটা আমি মেজারমেন্ট করে দেখলাম এখন 100 মেবি 50 ডিগ্রি পর্যন্ত আসে, 50 বা 60 এর মতো হবে আর আচ্ছা, কি। এই মেজারমেন্ট করবার ইচ্ছাটা কেন জাগলো মনে? হাতটা সোজা হচ্ছে না দেখে? ও আসলে হ্যাঁ, এটা ব্যাপার আছে। ওই যে গ্রামের যারা আর কি প্রতিবেশী বা খালা আচ্ছা। মা, হ্যাঁ, এরা দুই একজন দেখে বললো যে মনে হয় হাতে কিছুটা প্রবলেম আছে, মানে সোজা করে না। আচ্ছা, একটু ফারহানের আমরা ব্যাপারে যেন- কিছু তথ্য দিবেন আমাদের। ফারহানের কি সিজারিয়ান জন্ম হয়েছে নাকি নরমাল ডেলিভারি জি, হয়েছে? সিজারিয়ান। সিজারিয়ান। ও কি সময়ের আগে জন্মেছে? না না, ও সময়ের মোটামুটি 16 দিন আগে মানে জন্ম হয়েছে আর কি। 16 দিন আগে জন্মেছে, মানে 16 দিন মায়ের গর্ভে থাকার কথা ছিল তার। জি জি জি। আচ্ছা, আমরা একটু ডাক্তার এটা আবু সাইদ হচ্ছে আপনার শিমুলের কাছে। এলএমপি না, আল্ট্রাসাউন্ড অনুযায়ী আরো 16 দিন ছিল। আরো 16 দিন তার মার গর্ভে থাকার কথা ছিল। আপনারা জি, জি। 16 দিন আগে তাকে নিয়ে আসছেন। ডাক্তার আবু সাইদ শিমুল। আপনাকে খুবই ধন্যবাদ। ফারহানের বাবা ওনার কিন্তু যেভাবে বর্ণনা করছিলেন বোঝা যাচ্ছিল যে উনি খুবই সচেতন, প্রতিটা পয়েন্ট খুব সুন্দরভাবে বলছিল উনি। সেক্ষেত্রে অনেক ক্ষেত্রে দেখা যায় অতি সচেতনতা থেকে আবার দেখা যায় যে অতি উদ্বেগ আমাদের মনের মধ্যে সৃষ্টি হয়, বা বাইরের আশেপাশের মানুষজন কি বলছেন বা কোনো ফেসবুকে কি লিখছেন, কোনো ইন্টারনেটে কি লিখছেন, আমি বলবো এটা নিয়ে একেবারে ভাববেন না। এটা তেমন বড় কোনো রোগ নয়। আপনি প্রতিদিন মেজার করার বা মাঝে মাঝে মেজার করার কোনো প্রয়োজন নেই। হ্যাঁ, এখন কিন্তু প্রমাণিত যে বাচ্চাদের মাঝে মাঝে মাসাজ করলে কিন্তু এটা বাচ্চাদের ব্রেইন ডেভেলপমেন্টাল খুব ভালো কাজ দেয়। যেটা করতে পারেন আপনি দিনে 3 বার 10 বার করে মাঝে মাঝে এই জিনিসটাকে একটু ব্যায়াম করবেন। আপনি ভাঁজ করবেন আবার খুলবেন, ভাঁজ করে। এটা কিন্তু পায়ের ক্ষেত্রেও আপনি আপনি করতেই পারেন। তবে দেখা যায় যে বুকের দুধ খেলেও কিন্তু পৃথিবীর অনেক দেশেই শিশুদের কিন্তু ভিটামিন ডি এর ঘাটতি থেকে যায়। সেজন্য পৃথিবীর অনেক দেশে এখন রুটিনলি বাচ্চাদেরকে কিন্তু ভিটামিন ডি ড্রপ দিয়ে দেওয়া হচ্ছে। সেক্ষেত্রে আপনি এই বয়সে ফান ডি3 ফান ডি3 এই ড্রপটি 1 ml অর্থাৎ 15 ফোঁটা করে দিনে একবার আপনি 6 মাস খাইয়ে যেতে পারেন। সাথে বুকের দুধটা খাবেন। মাঝে মাঝে যে মাসাজের কথা বলছি, সকালে দুপুরে বিকালে একটু মাসাজ করে দিবেন। এটা বড় ধরনের কোনো আসলে একেবারে রোগ নয়। এটা দিয়ে কোনো পরীক্ষা নিরীক্ষা বা কোনো বড় ধরনের অসুখ একেবারেই লাগবে না। আপনি নিশ্চিন্ত থাকুন। যে জিনিসগুলি বলেন এগুলো রুটিনলি আমরা সব বাচ্চাদের এখানে মাসাজ করতে বলি, এই ধরনের ড্রপ খাওয়াতে বলি, এগুলো একটু খাবার। আমি নিশ্চিতভাবে বলতে পারি আপনার বাচ্চা কিছুদিনের মধ্যেই পুরোপুরি ভালো হয়ে যাবে। অসংখ্য ধন্যবাদ আপনাকে ডাক্তার আবু সাইদ শিমুল। আরেকজন দর্শক আছেন আমাদের সাথে ফোনে। আমরা দর্শকের ফোনটি নিতে চাই। দর্শক, আপনার নাম এবং বয়স বলে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি তাসলিমা বলছিলাম, 33 বছর বয়স। জি আপা। আমার গত 29 তারিখ সিজার হয়েছে জি। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে। আচ্ছা। এখন আমার সিজারের পরপরই আমার পায়ে পানি আসছে। এখন এই পানিটা আজকে 9 দিন চলতেছে, পানিটা কোনো কমতেছে না। আচ্ছা। মানে খুব বাড়াই, হাঁটতে পারতেছি না, চলতে পারতেছি না, এরকম। আচ্ছা, বুঝতে পেরেছি। আমরা একটু সরাসরি ডাক্তার শারমিন আব্বাসীর কাছে যেতে আর চাই। আরেকটা সমস্যা আছে আমার, মানে ঠান্ডার জন্য সমস্যা, কাশি। আচ্ছা। বিছনায় শুইতেই পারি না, প্রচন্ড কাশি হয়। আচ্ছা, আমরা একটু ডাক্তার শারমিন আব্বাসীর কাছে একটু শুনতে চাই। ডাক্তার শারমিন আব্বাসী, যেহেতু আবহাওয়ার একটা পরিবর্তন চলছে, নতুন মায়েরা যারা সন্তান জন্ম দিচ্ছেন তাদের অনেকেই হয়তো ঠান্ডা সমস্যায় ভুগবেন, তাদের জন্য সেফ যদি কোনো মেডিসিন থাকে একই সাথে তাও যদি আমাদের বলে দেন। হ্যাঁ, যখন একজন মা ডেলিভারি করে ফেলেন তখন কিন্তু যে কোনো ওষুধই উনি খেতে পারবেন। বাচ্চা যদি এক্সক্লুসিভলি ব্রেস্ট ফিডিং করেন সেক্ষেত্রে একটু চিন্তার বিষয় আছে, যেটি যে ব্রেস্ট মিল্ক দিয়ে যেই মেডিসিন গুলো এক্সক্রিট হয় সেটা বাচ্চার জন্য সেফ কিনা। যেমন ধরুন টেট্রাসাইক্লিন জাতীয় একটা অ্যান্টিবায়োটিক আছে, যেই অ্যান্টিবায়োটিকটি ব্রেস্ট মিল্ক দিয়ে বের হয়, কিন্তু এটা আবার কি করে বাচ্চার যে দাঁতের ডেভেলপমেন্ট সেটাকে হোল্ড করে। অতএব এই জাতীয় জিনিসগুলো যেগুলো আমরা ইনহিবিট করার চেষ্টা করি, কিন্তু ব্রেস্টের কালে যেই অ্যান্টিবায়োটিক গুলো ব্যবহার করা হয় সেগুলো কিন্তু মোটামুটি মা এবং বাচ্চা দুজনের জন্যই সেফ। আমরা যদি বলি যে সেফিক্সিন জাতীয় যে ওষুধগুলো আছে, ঠান্ডা হলে আমরা যে কোনো একটা ওষুধ খেতে পারি যদি কাশি হয়,
খুব বেশি গলা ব্যথা হয়, লিভোক্সিন আর সেফিক্সিন এগুলো যেহেতু আমরা দেই, বায়োজিথ্রোমাইসিন, এগুলো সবই সেফ, যে কোনো রকম নিতে পারবে। উনি যে ঠান্ডা হালকা কাশির কথা বলেছে, আমি মনে করি যে এটার জন্য ওনার মাল্টিমিউকাস 2 বেলা এবং ফেক্সোফেনারিক 2 বেলা করে খেলেই আসলে ওনার জন্য ভালো হবে। এটা যদি উনি 14 দিন কন্টিনিউ করে তাতেই কোষ কমে যাবে। আর নিয়ম কানুন যেগুলো, যে একটু কুসুম গরম পানি খাওয়া, হালকা আদা চা খাওয়া, সেই জায়গাগুলো ওনারা কি করবেন। আরেকটা যে পায়ে পানি আসে, ডেলিভারির পর অনেক মায়েরই কিন্তু পায়ে পানি আসে, এটা আমাকে মাথায় রাখতে হবে। এটা ইনিশিয়ালি কয়েকটা দিন, তারপর গ্র্যাজুয়ালি কমতে থাকে। সেই সময় আমরা বলি যে পাটাকে একটু বালিশের উপরে উঁচু করে রাখা এবং যেটা করা হয় যে পাকে ঝুলিয়ে কম রাখা, এই জায়গাগুলোকে খেয়াল করতে হয়। কিন্তু পা যদি অত্যধিক ফুলে যায় এবং তার সাথে যদি সারা শরীরও ফুলে যায়, তখন কিন্তু ল্যাসিক্স জাতীয় কিছু ওষুধ পাওয়া যায়, যেটা আমরা অনেক সময় দিতে বাধ্য হই। এবং যেহেতু ওনার কাশি আছে এবং পা ফোলা আছে, আমাদেরকে একটু স্টেথো কানে দিয়ে ওনার চেস্টে স্টেথোটা রেখে দেখতে হবে যে লাংসে কোনো পানি জমে আছে কিনা। যদি না থাকে ইজ অ্যাবসলিউটলি ফাইন, বা যদি থাকে তখন এই ল্যাসিস জাতীয় ট্যাবলেট দিয়ে তাহলে আমরা দিই, ইউরিনের সাথে ওই পানিটা বের হয়ে যায়, তাতে করে কিন্তু পায়ের এই ফোলাও কমে, কাশি টাশিও যদি সাথে হয় কমে। কিন্তু এটা ড্রব্যাক হচ্ছে, এটা ব্রেস্ট মিল্ককে কমায় দেয়। তখন দেখা যায় যে বাচ্চার আবার খাবারের একটা ঘাটতি তৈরি হয়। তাই যতক্ষণ আমরা দেখি যে আমাদের আসলে অন্যান্য চিকিৎসা, আমাদের রেস্ট, এগুলো মাকে ঠিক করে দেয়, সেটা ঠিক আছে। বা যদি সেগুলোর মাধ্যমে ঠিক না হয়, তখন হয়তো এই চিকিৎসায় আমাদেরকে যেতে হতে পারে। ওনার হিসেবে আমার যেটা মনে হচ্ছে, ভয় পাওয়ার মতো আসলে কিছু নেই। এটা একটা রিকভারির একটা জায়গায় রয়ে গেছে, তার মাধ্যমে হয়তো। অসংখ্য ধন্যবাদ ডাক্তার শারমিন আব্বাসী। আরো একজন দর্শক আছেন আমাদের সাথে, আমরা ফোনটি নিতে চাই। দর্শক, আপনার নাম এবং বয়স বলে প্রশ্ন করুন। জি জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি এস.এম. আব্দুর রউফ, সহকারী অধ্যাপক, ইসলামপুর এম.এ. সামাদ পারভেজ মেমোরিয়াল মহিলা ডিগ্রি কলেজ। স্যার কেমন আছেন স্যার? জি আলহামদুলিল্লাহ, আল্লাহ অনেক ভালো রাখছে। আলহামদুলিল্লাহ আপনাদের এই অনুষ্ঠানে এই তিনজন দেশ বরণ্য ডাক্তারকে আমার তরফ থেকে আপনাদের ধন্যবাদ জানাচ্ছি, আপনাদের এত সুন্দর একটা মহতী অনুষ্ঠান প্রচারের জন্য। এবং যেদিন থেকে শুনতে পারলাম যে আপনাদের এই অনুষ্ঠান বন্ধ হয়ে যাচ্ছে, আমার মনটা ভীষণ খারাপ। এবং আমি চাচ্ছি যে আমি শারমিন ম্যাডামকে আমি ওই আনোয়ার খান মডার্নে নিজেও ডাক্তার দেখাই, কিন্তু শিমুল সাহেব এবং মুস্তফা জামান সাহেবকে আমি কিভাবে কোথায় দেখাতে পারবো ভবিষ্যতে, যেন এই ঠিকানারও আমি জানতে চাচ্ছি। এবং সেই সঙ্গে আমার নাতনির জন্য এর আগেও একবার আমি প্রশ্ন করছি, উত্তর পাইছি, কিন্তু বর্তমানে আমার নাতনির সমস্যা হচ্ছে, উনার 2 মাস 3 দিন আজকে বয়স। মার বুকের দুধ খাওয়ার পর পাতলা পায়খানা শুরু হয়। বিশেষ করে এই পাতলা পায়খানাটা বিকেল থেকে রাত্রি পর্যন্ত প্রায় 10-12 বার সে পায়খানা করে। আচ্ছা, কি পরিমাণ কেমন থাকে? পরিমাণ কম, কিন্তু পানি যায়, পানি। আচ্ছা। এবং অনেকটা লাল, মানে আপনার মিউকাসের মতো অনেকটা। আচ্ছা, বুঝতে পেরেছি। স্যার, আপনার নাতনিকে কি শুধুই বুকের দুধ খাওয়ানো হচ্ছে নাকি বাইরের কোনো খাবার? না না, শুধু বুকের দুধ খাচ্ছে। আচ্ছা, বুঝতে পেরেছি। আমরা একটু ডাক্তার আবু সাইদ শিমুলের কাছে যেতে চাই। জি। আসলে যা বলার মোটামুটি জিজ্ঞেস করার জুবাইর জেনে নিয়েছেন। আপনাকে ধন্যবাদ, খুব সুন্দর করে আমরা মোটামুটি বুঝতে পেরেছি। এই অনুষ্ঠানে আপনাকে প্রথমে ধন্যবাদ, আমাদের অনুষ্ঠানটাকে এত ভালোবাসেন আপনি, এবং আমাদের সকলের পক্ষ থেকে আপনার জন্য শুভকামনা। যে কথাগুলো আসলে জুবাইর বোঝানোর চেষ্টা করেছে যে বুকের দুধ খাওয়ান কিনা, এই ধরনের প্রশ্নের উত্তর কিন্তু আমরা আগেও দিয়েছি। শুধু যদি বুকের দুধ খাওয়ান এবং পরিমাণ যদি বেশি না হয়, ডায়রিয়া আমরা মোটামুটি মোটা দাগে দুভাবে ডায়রিয়াকে বলতে পারি। মিনিমাম 24 ঘন্টা যদি 5 বারে বেশি পরিমাণে এত বেশি পরিমাণে পায়খানা হয়, কিংবা চার যদি কোনো একবারেই এত বেশি মল ত্যাগ করে তার পানি শূন্যতা হয়ে যাচ্ছে। পানি শূন্যতা কিভাবে বুঝবেন? সেটা যে চোখ ভেতর দিকে ঢুকিয়ে যাওয়া, বাচ্চা অনবরত কান্না করছে কিন্তু চোখে পানি নেই, এবং জিহ্বা শুকিয়ে যাওয়া, প্রস্রাব কমে যাওয়া, এই জিনিসগুলো যদি দেখেন যে 24 ঘন্টায় তো 5 বার বা তার বেশি প্রস্রাব করার কথা ছিল, তার যে কমে যাচ্ছে কিনা, তার ওজন যে রেগুলার যে বৃদ্ধি পাওয়ার কথা, সেটা ঠিক মতো বৃদ্ধি পাচ্ছে কিনা। যদি দেখেন যে বাচ্চার অন্য সবকিছু ঠিক আছে, বৃদ্ধি ঠিক আছে, তার হাসি খুশি আসে, বাচ্চার ডেভেলপমেন্ট, অন্য সবকিছু যদি ঠিক থাকে, কোনো সমস্যা না থাকে, সে যদি ঠিক মতো দুধ খায়, ওজন বাড়ে, তাহলে আমরা বলবো বাচ্চার এই যে পায়খানা, অনেকে আমাদের কাছে এসে বলে যে আম যায়, বিজল যায়, হ্যাঁ একটু মিউকাস যায়, বিভিন্ন ভাবে আসলে বোঝানোর চেষ্টা করেন। আমরা বলে থাকি যে
শুধু যদি বুকের দুধ খান, এই সবকিছুই নরমাল। অর্থাৎ অন্য সবকিছু যদি নরমাল থাকে, এইটার এই যে পাতলা পাতলা একটু হচ্ছে, এটা নিয়ে আসলে একটুও ভাববেন না। কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় আমরা প্রোবায়োটিক দিলে কিছু উন্নতি হয়ে থাকে, যে প্রোবায়ো বা বিভিন্ন নামেই পাওয়া যায়। এটা একটা করে দিনে একবার 10 দিন আপনি খাওয়াতে পারেন। জিঙ্ক সিরাপ পাওয়া যায়, সেটা হাফ চামচ দিনে একবার 10 দিন খাওয়াতে পারেন। যদি দেখেন যে প্রোবায়ো খাওয়ালেন, জিঙ্ক খাওয়ালেন, তবুও ভালো হচ্ছে না, আমি বলবো যে এটা নিয়ে একদম ভাববেন না। বেশিরভাগ ক্ষেত্রে যখন সলিড খাবারটা দিবেন আপনি 6 মাস বয়সে, তখন কিন্তু এটা ভালো হয়ে যায়। এটা মায়ের খাওয়া দাওয়ায় কিন্তু কোনো বিধিনিষেধ আরোপ করার কোনো প্রয়োজন না। মায়ের খাবার থেকে বা বুকের দুধ খেলেই যেটা হচ্ছে তাও না। কিন্তু এরপরে যদি দেখে যে না অনেক বেশি হয়ে যাচ্ছে, আপনার টেনশন করছেনই, তখন আমরা বলবো স্টুলের একটু পরীক্ষা আছে। স্টুল আরএমই উইথ রিডিউসিং সাবস্টেন্স এবং স্টুল কালচার, এই দুটো পরীক্ষা করে ওষুধগুলো আগে খাওয়ান। 15 দিন দেখেন কি হয়। তারপর এই দুটো পরীক্ষা করে নিকটবর্তী কোনো শিশু বিশেষজ্ঞের কাছে গেলে যদি কোনো অ্যাবনরমালিটি পাই, সে অনুযায়ী পরামর্শ দিলে ইনশাআল্লাহ আপনার নাতনি পুরোপুরি ভালো হয়ে যাবে। অসংখ্য ধন্যবাদ ডাক্তার আবু সাইদ শিমুল। একটা বিষয় হয় যে সন্তানদেরকে বাবা মা শাকসবজি খাওয়াতে গেলে তারা হয়তো খেতে চান না। সেক্ষেত্রে একজন প্রশ্ন করেছেন আমাদের, যদি বাচ্চাদের ক্ষেত্রে এরকম হয়, জান্নাতুল ফেরদৌস জানতে চেয়েছেন, সিদ্ধ করে যদি শাকসবজি সেই পানিটা খাওয়ানো হয়, একই পুষ্টি পাবেন কিনা? আচ্ছা, না, এটা একটু খুব সংক্ষেপে যেটা বলতে চাইস না, একই পুষ্টি পাবেন অবশ্যই। সেই যে শাকসবজি সেটাই খাওয়াতে হবে, এবং আমরা শাকসবজির ক্ষেত্রে বলে থাকি যে অবশ্যই আপনি ধোবেন কিন্তু কাটার আগে, তারপরে এটা দিবেন। এবং ছোট শিশুদের ক্ষেত্রে অবশ্যই তেল ব্যবহার করবেন, তাহলে কিন্তু সেটা। আর যেহেতু আমরা বলি যে ADE এগুলি কিন্তু ফ্যাট সলিউবল ভিটামিন, সেখানে কিন্তু এগুলো শরীরে গ্রহণ করার জন্য ফ্যাট দরকার, সেটা একটু তেল দিয়ে দিবেন। অন্যভাবে তা খাওয়াতে পারেন, সবজির বড়া দিতে পারেন, স্যুপের মধ্যে দিতে পারেন, ডিমের মধ্যেও দিতে পারেন। আপনি কিভাবে দিবেন? গাজরের হালুয়া করে দিতে পারেন। সুতরাং একেবারে যে তরকারি করেই দিতে হবে তা কিন্তু না। আপনি বিভিন্ন ডিফারেন্ট ওয়েতে যদি করে দেন, দেখবেন যে বাচ্চারা আলটিমেটলি নিজের আনন্দ নিয়ে একসঙ্গে খাবে। অসংখ্য ধন্যবাদ ডাক্তার আবু সাইদ শিমুল। আমরা প্রথমে একটু ডাক্তার আবু সাইদ শিমুলের কাছে যেতে চাই। ডাক্তার আবু সাইদ শিমুল, গতকাল কিন্তু আপনার গত অনুষ্ঠানের দিন আপনার অনুপস্থিতিতে দর্শকরা আপনাদের কাছে প্রচুর ফোন দিয়েছেন। এর মধ্যে দুটো প্রশ্ন আমি লিখেও রেখেছি। একজনের 9 বছর প্লাস বয়স, তার সারা শরীরে ফোড়া হচ্ছে, ফোড়াটা পেকে যাচ্ছে, তাকে ফ্লুক্লক্সিন দেওয়া হয়েছে, ট্রাইজিন দেওয়া হয়েছে, কোনো লাভ পাওয়া যাচ্ছে না, উপকার হচ্ছে না। 5 বছর ধরে তার অ্যালার্জির সমস্যাও আছে। এবং আরেকজন আমাদের ফোন দিয়ে জানিয়েছিলেন তার সন্তান 1.5 বছর বয়স, সবই স্বাভাবিক আছে, শুধু তার পেটটা ফাঁপা থাকে, তাকে খাবারের মধ্যে হচ্ছে সিরিয়াল এক্সট্রা খাওয়ানো হচ্ছে। 9 বছর বয়সে যেটা ফোড়া পেকে যাচ্ছে বলছে, বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় এটা কিন্তু ফ্লুক্লোক্সিসিলিনে কিন্তু রেসপন্স করে। কিন্তু অনেক ক্ষেত্রে দেখা যায় এটা যেহেতু 6 ঘন্টা পর পর খাওয়াতে হয়, অর্থাৎ দিনে 4 বার খাওয়াতে হয়, অনেকে কিন্তু ভুলে যান বা 3 বার খাওয়ান। এই জিনিসটা কিন্তু একটু আমাদের ভেবে দেখতে হবে। এই ক্ষেত্রে যেটা হচ্ছে কিছু নিয়ম কিন্তু আপনাকে মানতে হবে, যে পরিষ্কার পরিচ্ছন্ন থাকা, রেগুলার গোসল করা, এটা কিন্তু মানতে হবে। যারা তাকে লালন পালন করেন তারাও যেন পরিষ্কার পরিচ্ছন্ন থাকেন। সে যাতে অ্যালার্জি যেহেতু একটু সমস্যা রয়েছে, আমরা এই অনুষ্ঠানে অনেকবার বলেছি যে গরুর মাংস, ইলিশ মাছ, চিংড়ি মাছ, বেগুন এগুলি থেকে দূরে থাকবে, পাউডার জাতীয় জিনিস যাতে একটু না দেয়। এক্ষেত্রে যেহেতু ফ্লুক্লোক্সিলিনের কাজ হচ্ছে না, আপনি 9 বছর যেহেতু বয়স, আপনি সেফোটিল প্লাস এই সিরাপটা একটু খাওয়াতে পারেন। এটা যেটা ডবল স্ট্রেংথ রয়েছে, একটু দোকানে বললে হবে। সেটা আপনি যেটা করবেন, 1 চামচে 250 মিলিগ্রাম পাওয়া যায়, সেটা 1.5 চামচ করে দুবার আপনি 10 থেকে 15 দিন খাবেন। আর ফ্লুক্লোক্সিলিন একটু ভালো কোম্পানির ফাইলোপেন দিয়ে, যেটা 500 মিলিগ্রাম, সেটা একটু একবার একটা, যদি আপনি ক্যাপসুল খাওয়াতে চান একটা করে 3 বার খাওয়াতে পারেন। আর যদি সিরাপ খাওয়ান, এই ক্ষেত্রে আমরা বলবো 2 চামচ করে 4 বার খাওয়ান। এটাও 10 থেকে 14 দিন খাওয়ান। নিয়মগুলি মানেন, ওষুধ দুটো খাওয়ান। 10 দিন খাওয়ানোর পর যদি দেখেন যে একেবারে ভালো হচ্ছে না, তাহলে আমরা যেটা করি জায়গায় একটু কালচার করতে দিই, যে ওই জায়গা থেকে পাস দিয়ে। তবে যে দুটো ওষুধ দিলাম, নিয়ম বললাম, বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে এতে রেসপন্স হয় এবং খুব সহজেই ভালো হয়ে যায়। আর যেটা ফাঁপার কথা বললেন, ছোট শিশুদের ক্ষেত্রে অনেকে এটা বিভ্রান্তিতে থাকেন বা একটা ভুল বোঝাবুঝি হয় যে বাচ্চার বোধহয় পেটটা ফাঁপা, ফুলে গিয়েছে। বাচ্চার মাসল টোন কিন্তু কম, সেই জন্য মা বাবাদের মনে হচ্ছে কি ব্যাপার, একটু ফুলে যাচ্ছে কিনা। যদি বমি না হয়, যদি ফ্লাটাস বের না হয়, তাহলে এটা নিয়ে ভাববেন না। যদি দেখেন যে না আসলে বমি হচ্ছে, একটু ফুলে যাচ্ছে, বমি করছে, ফ্লাটাস বের হচ্ছে, সেক্ষেত্রে আমরা বলবো মোটিগার্ড এই সিরাপটা আপনি হাফ চামচ করে 3 বার 10 থেকে 15 দিন খাবেন। খুব বেশি খাবেন না। ঝাল, পাহাম, ভাজা পোড়া এই ধরনের জিনিসগুলি দিবেন না। আর যদি চিপস, জুস এগুলি দিয়ে থাকেন, সেগুলি একটু এই সময়টা দিবেন না। অনেকের ক্ষেত্রে আপেল, আঙ্গুর, কমলাতে একটু সমস্যা হয়। 10-15 দিনের জন্য এগুলি থেকে দূরে রাখুন। নিয়মগুলো মেনে চলুন, ওষুধগুলো গ্রহণ করুন। ইনশাআল্লাহ আপনার বাচ্চা কিছুদিনের মধ্যেই পুরোপুরি ভালো হয়ে যাবে। অসংখ্য ধন্যবাদ আপনাকে ডাক্তার আবু সাইদ শিমুল। প্রফেসর মোস্তফা জামানের কাছে যেতে চাই। প্রফেসর মোস্তফা জামান, রাজীব
শিকদার লিখছেন বেলি খাতুনের জন্য, যার বয়স 44, অ্যাজমার সমস্যা, হাই প্রেশারের সমস্যা আছে, দীর্ঘদিন যাবৎ কাশির সমস্যা, গলা চুলকায়, কাশি হয় এবং খাবার খাওয়ার সময় অতিরিক্ত কাশির কারণে শ্বাস নিতে কষ্ট হয়। একজন ডাক্তারের পরামর্শ অনুযায়ী দীর্ঘদিন ধরে খেয়ে আসছেন ওষুধ, কিন্তু কাশির কোনো সমাধান হচ্ছে না। এখন তার প্রেশার 80/100 আছে, অন্য সময় প্রেশার হাই থাকে। এখন পরামর্শ চাচ্ছেন আমাদের কাছে। কাশির জন্য নিম্নোক্ত ওষুধগুলো তিনি খাচ্ছেন: মন্টিয়ার 10, ব্রিজোফিল 400 এবং প্রেশারের জন্য প্রসুন এইচজি খেয়ে আসছেন দীর্ঘদিন ধরে। প্রফেসর মোস্তফা জামান। ধন্যবাদ। আমরা আসলে এই ধরনের পরামর্শ, ওষুধের সমস্যার পরামর্শ সবসময় দিয়ে আসছি করোনাকালে। বিশেষ করে আমরা যাদের একটু অ্যাজমা, অ্যালার্জি এই জাতীয় সমস্যা থাকে তাদের জন্য আমরা দুটি তথ্য সবসময় দিই। একটি হলো যে কিছু ওষুধ হলো আমরা বলি দুঃখিত দর্শক, প্রফেসর মুস্তফা জামানের সাথে সম্ভবত আমাদের সংযোগটি বিচ্ছিন্ন হয়েছে। আমরা সংযোগ পুনঃস্থাপনের চেষ্টা করছি। তার আগে একটু ডাক্তার আবু সাইদ শিমুলের কাছে যেতে চাই। ডাক্তার আবু সাইদ শিমুল, স্বাভাবিকভাবে আপনি জানেন যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো খুলে যাচ্ছে, শিক্ষা প্রতিষ্ঠানগুলো মার্চের 30 তারিখে খুলে যাবে, একটি ঘোষণা আছে। বাবা মায়েরা নিশ্চয়ই এখন একটু উদ্বিগ্ন সময় পার করবেন। বাবা মাদের জন্য সচেতনতামূলক কি আপনি বলতে চাইবেন, কি করা উচিত, একটু সংক্ষেপে জানতে চাই। এটাতে কয়েকটা জিনিস করতে হবে। একটা হচ্ছে যে বাচ্চাদের প্রথম থেকে এখন থেকে কিন্তু প্রস্তুতিটা নিতে হবে। আমি এই অনুষ্ঠানে আরেকবার বলেছিলাম যে বাচ্চারা কিন্তু মাস্ক পরতে খুব বেশি অস্বস্তি বোধ করে। আমাদের চেম্বারে যখন ছোট ছোট বাচ্চা নিয়ে আসে দেখা যায় তারা মাস্ক পরতে পারে না। এখন থেকে বাসায় অন্তত 2-3 ঘন্টা মাস্ক পরার অভ্যাসটা করাবেন। এই জিনিসটা করবেন যে, এবং কিভাবে হাত ধুতে হয়, কিভাবে হাঁচি কাশি দিতে হয়, যে এভাবে হাত ভাঁজ করে হাসি দিতে হবে, রুমাল টিস্যু কোথায় একটা বদ্ধ বা ঢাকনাযুক্ত বক্সে ফেলতে হবে। এই নিয়মগুলি কিন্তু অবশ্যই মানতে হবে। এবং বাইরে থেকে এসে তার কি করা উচিত, তার জামাটা ধুয়ে ফেলতে হবে বা কোথাও রাখতে হবে, হাত মুখ ভালো করে ধুতে হবে, এই নিয়মগুলি মানতে হবে। এবং স্কুলে যখন যাবে কোনো বন্ধুকে দেখে যেন উৎফুল্ল হয়ে তার কাছে চলে না যায়, যে নিয়ম মানার, আমরা বলি যে সামাজিক দূরত্ব মেনটেন করার বিষয়গুলো, তাকে সে কিন্তু তার আবেগ থেকে কিন্তু কন্ট্রোল করতে পারবে না। এই জিনিসগুলি কিন্তু তাকে বসে বোঝাতে হবে, তার মধ্যে যেন ভীতির সন্তান না হয়ে যায়। কি একটা করোনা ভাইরাস আসলে সেটা কি মরণ ঘাতী কোনো কিছু কিনা, সুন্দর করে জিনিসটা এক্সপ্লেইন করলে তার মধ্যে অহেতুক যে ভয়, একটা আশঙ্কা, সেটা কিন্তু দূর হবে। এই জিনিসগুলো একটু বসবেন যে সাথে সাথে যেন কাছাকাছি চলে না যায় টিচারদের বা অন্য বন্ধুদের, দূরত্ব যেন সে মেনটেন করে ঢোকে, এবং বের হওয়ার সময় এবং ঢোকার সময় তাড়াহুড়ো করে যেন না ঢোকে। এবং এই ব্যাপারে অভিভাবকদের একটু সচেতন হতে হবে। তারা যখন দেখে যে গেটে যখন দাঁড়িয়ে থাকেন সবাই মিলে ভিড় করে থাকেন, এবং যখন বাচ্চারা যখন স্কুলে থাকেন তখন সবাই মিলে একটা আড্ডা দেওয়ার একটা কিন্তু অভ্যাস চিরায়ত আমরা দেখেছি আমাদের ঢাকা শহর সব জায়গায়। সেটা থেকে কিন্তু বিরত থাকতে হবে। বাচ্চাকে স্কুলে দিয়ে আপনি নিরাপদ দূরত্ব চলে যাবেন। সব মায়েরা বা অভিভাবকরা একসাথে মিলে আড্ডা দিবেন না, জমায়েত করবেন না। এবং বাচ্চা যখন স্কুল থেকে বের হয়ে আসবে তাড়াহুড়ো করে আমার বাচ্চাকে আগে নিতে হবে, আরেকজনকে ঠেলে নেওয়ার প্রয়োজন নেই। স্কুল কর্তৃপক্ষের দায়িত্ব এই জিনিসগুলো মেনটেন করা। হাত ধোয়ার জন্য ব্যবস্থা থাকে, তারা দূরত্ব মেনটেন করে, ওখানে পর্যাপ্ত পরিমাণে হ্যান্ড ওয়াশারের ব্যবস্থা বা হ্যান্ড স্যানিটাইজারের ব্যবস্থা থাকে, তার লাইন ধরে যেন দূরত্ব মেনটেন করে যায় এবং দূরত্ব মেনটেন করে আসে। অনেক স্কুলে সপ্তাহে একটা দিন খেলাধুলার ব্যবস্থা থাকে। এই সময় এই জিনিসগুলো যেন করা না হয়। অ্যাসেম্বলি পারতপক্ষে বাদ দেওয়াই ভালো। এবং যদি তারা পারে, সরকার বিভিন্ন ধরনের নিয়ম বলেছে, অল্টারনেটিভ স্কুলে যাওয়া, অল্টারনেট স্টুডেন্ট গুলি তারা যাবে, এই নিয়মগুলি একটু মেনে চলবেন। সচেতনতা আমরা বলে প্রতিদিন বলছি, কিন্তু অহেতুক ভয় নয়, কিন্তু সচেতন হতে হবে। সচেতন হলে আমরা নিজেরা বাঁচব, আমাদের সন্তানরাও এই রোগ থেকে আসলে বাঁচতে পারবে। অসংখ্য ধন্যবাদ ডাক্তার আবু সাইদ শিমুল। মিয়াবাড়ির বড় ছেলে একটি প্রশ্ন করেছে আমাদেরকে, তার বোনের জন্য, যার বয়স 55 দিন, ওর শুধু চোখ দিয়ে কেতর যাচ্ছে, সাদা কেতর। আচ্ছা, সাদা কেতরের বিষয়টা আমরা কিন্তু এই অনুষ্ঠানে অনেকবার বলি। সাদা কেতর যদি যায় বুঝতে হবে যেটা ইনফেকশন। আমরা বলে থাকি পানি যদি যায় সেটা হচ্ছে নেজোলেক্টিমাল ডাক্টের কোনো অবস্ট্রাকশন আছে কিনা। কিন্তু সাদা কেতর গেলে অবশ্যই বুঝতে হবে ইনফেকশন। কিন্তু কেন ইনফেকশনটা হচ্ছে সেটাও বুঝতে হবে। অনেক সময় দেখা যায় মায়ের যখন বুকের দুধ খায় সে দুধটা গড়িয়ে পড়ে চোখে লাগতে পারে, কিংবা যারা তাকে লালন পালন করছে তাদের হাত থেকেও কিন্তু জীবাণু বাচ্চার চোখে সংক্রমিত হতে পারে। এবং ধুলাবালি, আমরা যে কাজল দিই বাচ্চাদের মাথায় বা পাউডার ব্যবহার করি, সেগুলো থেকে আসলে বিরত থাকতে হবে। আপনি কিন্তু গোসল করাতে পারেন, প্রতিদিন গোসল করবেন, তাহলে এই ময়লাগুলো আসলে জমবে না। পাউডার যদি ব্যবহার না করেন সে ভালো থাকবে। কাজল ব্যবহার করবেন না। এই মুহূর্তে কিছু ওষুধ আসলে আপনাকে দিতে হবে। ম্যাক্সলো, MEXLO, ম্যাক্সলো, এই আই ড্রপটা আপনি একটু দিবেন। আমরা বলি 2 থেকে 3 ঘন্টা পর পর, 5 থেকে 7 দিন যদি একটু দেন, দেখবেন যে
5-7 দিনের মধ্যে বাচ্চা পুরোপুরি ভালো হয়ে গেছে। তবুও এইটা যদিও পানি পড়ছে না, তবে অনেক ক্ষেত্রে দেখা যায় যে মাসাজ করেন খুব উপকার পাওয়া যায়। আমরা এভাবে ধরে নিচের দিকে টান দিবেন। এটাতে কিন্তু ওই ময়লাটা বারবার জমে যাওয়ার যে টেনডেন্সি সেটা কমে যাবে। এটা সকালে, দুপুরে, বিকালে, রাতে 10 বার করে যদি একটু করেন, নিয়মগুলো মেনে চলেন, ওষুধটা একটু ড্রপটা ঠিকমতো দেন, ইনশাআল্লাহ যে সমস্যার জন্য ফোন করেছেন চোখের যে ময়লা জমায় সেটা পুরোপুরি ভালো হয়ে যাবে। অসংখ্য ধন্যবাদ ডাক্তার আবু সাইদ শিমুল। ডাক্তার শারমিন আব্বাসী, আপনার কাছে একটি প্রশ্ন আছে, সালাম জানিয়েছেন। কাভিয়া প্রশ্ন করছেন, তার আগে বলেছেন প্রথমে তিনি কৃতজ্ঞতা জ্ঞাপন করছেন, এর আগে তিনি তার মায়ের জন্য চিকিৎসা নিয়েছিলেন এবং মা অনেকটা সুস্থ আছেন। আপনাদের উপর আস্থা রেখে আবার আমার মায়ের চিকিৎসার জন্য সমস্যাগুলো তুলে ধরলাম। মায়ের বয়স 40, তার দুবার অপারেশন করা হয়েছে। প্রথম অপারেশন অ্যাপেন্ডিক্স এবং দ্বিতীয় অপারেশন ইউটেরাস। তার ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপ আছে, তিনি ডায়াবেটিসের জন্য ওষুধ খান, সিটাগিল M550/500 এবং ইয়ার এবং ডায়াবেটিস নিয়ন্ত্রণে থাকছে। প্রেশারের জন্য প্রফেসর মোস্তফা জামান বিসোপোরাল 5 mg খেতে বলেছিলেন, আলহামদুলিল্লাহ এই ওষুধ খেয়ে প্রেশার নিয়ন্ত্রণে আছে। তার গ্যাস্ট্রিকের সমস্যা রয়েছে, গ্যাস্ট্রিকের ওষুধ খান অমিপ্রাজল। শরীরের ডান হাত পা সহ ডান পাশের গিরায় গিরায় ব্যথা করে। প্রফেসর মোস্তফা জামান তাকে বলেছিলেন এর আগে যে ইনডেমেট 25 মিলিগ্রাম খেতে। দৈনিক 1 ঘন্টা হাঁটেন তিনি যখন সুস্থ ওষুধ খাচ্ছেন তখন তার ব্যথা থাকছে না, কিন্তু না খেলেই শুধু ডান হাত ব্যথা করে। পরামর্শ চেয়েছেন ডাক্তার শারমিন আব্বাসী, আপনার যদি কোনো সংযোজন থাকে। এখানে তো আসলে হাতের ব্যথা উনি আসলে বলেছেন। মূলত আমরা যে জায়গাটি চিন্তা করি যে আসলে এই বয়সটিতে যেটি হয় সেটি হচ্ছে ক্যালসিয়াম এন্ড ভিটামিন ডির অভাব হয়। সেই জায়গাটা আসলে ওনাকে ঘাটতিটা পূরণ করতে হবে। আমি মনে করি যে ভিটামিন ডিটা উনি করে দেখতে পারেন। তো করে দেখলে আমরা দেখি যে মোর দ্যান 95% উইমেনেরই কিন্তু বাংলাদেশে ভিটামিন ডি ডেফিসিয়েন্সি। সেক্ষেত্রে এম্পেরিক্যালিও কিন্তু ভিটামিন ডি খেয়ে নিতে পারেন। এখন বাজারে আপনারা দেখবেন যে 40,000 ইন্টারন্যাশনাল ইউনিট, 20,000 ইন্টারন্যাশনাল ইউনিট এভাবে পাওয়া যায়। তো এভাবে যদি আমরা 2 মাসের একটা কোর্স কমপ্লিট করি সেটা আমাদের জন্য খুব ভালো হয়। তার সাথে ক্যালসিয়ামটা যদি আমরা টানা খাই, ইনক্লুডিং দ্য ভিটামিন ডি, বাজারে বিভিন্ন নামে ক্যালসিয়াম প্লাস ভিটামিন ডির কম্বিনেশন কিন্তু পাওয়া যাচ্ছে। সেটা টানা 3 মাস যদি উনি খান, যে কাজগুলো করলে ভারী কিছু পূরণ করলে যে হাতে ব্যথা বাড়ে, সেগুলো যদি একটু অ্যাভয়েড করতে পারেন সেটা কিন্তু তার খুব ভালো হয়। আর যেহেতু পরপর 3টা অপারেশন হয়ে গেছে, দুইবার ইউটেরাস রিলেটেড সার্জারি, একবার অ্যাপেন্ডিক্স রিলেটেড সার্জারি, তারপরে একটা বেশ ধকল গেছে পদ্ধতিতে। সেই ক্ষেত্রে বডিতে যেই জায়গাগুলো ফিল আপ করার প্রসঙ্গটি আছে, যেমন তার নিউট্রিশন ফিল আপের জায়গাটি আছে, সেটাকে ওনাকে করতে হবে। ভিটামিন B6, B12 এর অনেক সময় অনেকের ডেফিসিয়েন্সি হয়, সেক্ষেত্রে নিউকোস বি বাজারে পাওয়া যায় বা নিউরো বি নামে, সেটা 2 বেলা যদি 2 মাস টানা খান সেটাও কিন্তু কন্ট্রোল হয়ে যেতে পারে। আর যেহেতু উনি বেটার ফিল করছেন আগে থেকে, যে ওনার প্রেশার কন্ট্রোল হয়ে গেছে, আগের সমস্যাগুলো কিছুটা কম, আমি মনে করি যে জটিলতা আসলে খুব একটা নেই। এই নিয়ম কানুন এবং এই সিম্পল ড্রাগ গুলো নিলে হচ্ছে যে উনি বেশ ভালো। ধন্যবাদ আপনাকে ডাক্তার শারমিন আব্বাসী। প্রফেসর মোস্তফা জামান, একটি অসম্পূর্ণ উত্তর ছিল আপনার কাছ থেকে নিব। সরাসরি প্রফেসর মোস্তফা জামানের কাছে চলে যেতে চাই। একটি প্রশ্ন ছিল যে অসম্পূর্ণ অবস্থায় সংযোগটি বিচ্ছিন্ন হয়েছিল। ডাক্তার মোস্তফা জামান। জি, ধন্যবাদ। আসলে আমরা সবসময় এরকম প্রশ্নের পরামর্শ দিয়েছি করোনাকালে, বিশেষ করে ঠান্ডা, ধুলোবালি, কাশির সাথে সম্পৃক্ত। আমরা বলি কি সবসময় যে কাশির সাথে যে সমস্যাগুলো আছে 3 ধরনের পরামর্শ দিয়ে থাকি। একটি হলো যে যেসব কারণে বা অ্যালার্জেন, যেসব কারণে ঠান্ডা, ধুলোবালি, মশার কয়েল, পুরনো বইপত্রের ধুলোবালি অথবা কাপড়-চোপড়ের ধুলোবালি, এসবের কারণে অ্যালার্জেন সৃষ্টি হতে পারে, এমনকি ফুলের রেণুতিক হতে পারে। এমনকি আমরা দেখেছি কারো ক্ষেত্রে যে রান্নার যে ধোঁয়া, তাতেও কারো সমস্যা হতে পারে। মোট কথা যার যেটি সমস্যা, ঠান্ডা এগুলো এড়িয়ে চলতে হবে। দ্বিতীয় হলো যে কাশি হলে উপসর্গ রিলিফ করবার জন্য যেমন তিনি ব্রেজোফিল খাচ্ছেন, এটি কিন্তু সঙ্গে কিছুটা কাশি কমাবে। অনেকে আছে অ্যাজমাসল ইনহেলার ব্যবহার করে থাকেন। এটির কাজ কিন্তু সঙ্গে শেষ হয়ে যায়। কাশিটি সাময়িকভাবে তাকে রিলিফ করবে। কিন্তু আমাদের মূল প্রয়োজন হলো যাতে বাধাদানকারী যে ওষুধগুলো আছে, যেমন মন্টিয়ার, এই ওষুধটি বাধা দিবে যাতে করে তার পুনরায় কাশি ব্রেক না হয়। একই রকম বেক্সিট্রল ইনহেলার যেটা আছে 250/25, এরকম 2 চাপ করে 2 বেলা, এবং ব্যবহারটি শিখতে হবে। যদি অনেকে ব্যবহার না পারেন তাহলে কিন্তু এই ইনহেলার কার্যকর হবে না। এর পরেও যখন হঠাৎ করে বেশি কাশি হয়, সাময়িকভাবে আমরা যে যেরকম ব্রেজোফিল খাচ্ছেন, এবং ব্রেজোফিল যে ট্যাবলেটের কাজ আর অ্যাজমাসল ইনহেলারের কাজ, এই দুটির কাজ কিন্তু একই রকম। আমাদের মাঝে অ্যান্টিবায়োটিক যদি দেখে যে কাশিটি দীর্ঘমেয়াদী হয়, যেকোনো একটি অ্যান্টিবায়োটিক জিম্যাক্স অথবা লিভোফ্লক্সাসিন 500 মিলিগ্রাম প্রতি রাতে একটি করে আগামী 10 দিন খেতে পারেন। সঙ্গে কখনো যদি কাশি একেবারেই ভালো না হয়, সেক্ষেত্রে
ট্যাবলেট প্রিকর্ডিল 20 মিলিগ্রাম প্রতি রাতে একটি করে আগামী 5 থেকে 7 দিন ভরা পেটে খাবেন। আর গ্যাস্ট্রিকের ওষুধ অবশ্যই খাবেন। আমরা যে পরামর্শগুলো দিলাম এই পরামর্শ মেনে চলে অবশ্যই কাশি ভালো হবে। কিন্তু মনে রাখবেন যেহেতু এটি অ্যালার্জি জাতের সমস্যা, অ্যালার্জেনের সংস্পর্শে আসলে আবার হতে পারে। সেজন্য যে পরামর্শগুলো যদি ঠিকমতো মেনে চলেন এবং তাকে বুঝতে হবে কোন সমস্যার জন্য সমস্যাটি হচ্ছে, কি করলে সমস্যাটি বাড়ছে সেগুলো থেকে দূরে থাকবার জন্য, তাহলে তিনি সারা বছর ভালো থাকতে পারবেন। আমাদের অনেক রোগী আছে যে এই নিয়মের মাধ্যমে সারা বছর ভালো থাকছেন। অসংখ্য ধন্যবাদ প্রফেসর মোস্তফা জামান। আতিকুর রহমান প্রশ্ন করেছেন তার বোনের জন্য, নাম নাসরিন, বয়স 40। ডাক্তার শারমিন আব্বাসী, তিনি আপনার এই পেশেন্ট জোলাডেক্স 3.6 ইঞ্জেকশন এবং ডাইনোজেস ট্যাবলেট দিয়েছেন আপনি তাকে। এরপর 17/2/21 তারিখে জোলাডেক্সের প্রথম ডোজ দেওয়ার পর 25/2/21 তারিখে তার প্রচুর ব্লিডিং হয়, পেট ব্যথা হয়, প্রচুর মাথা ব্যথা এবং মাথায় সবসময় ঘেমে থাকে এবং বারবার হচ্ছে স্টুলের তার বেগ আসে এবং তিনি বলছেন তিনি 20 ফেব্রুয়ারি টিকাও নিয়েছেন। এখন কি করণীয়? বরিশাল থেকে তিনি আমাদের লিখছেন। হ্যাঁ জুবাইর, এই প্রশ্নটা মাত্র আমার ইমেইলেও আসতো, ওনারা আমার ইমেইলেও হয়তো একই প্রশ্ন সেন্ড করেছেন। এখানে আসলে যেটি হয়েছে কি, প্রথমে ওনারা একটু লিঙ্ক করতে চাচ্ছেন যে টিকার সাথে আসলে এরকম লুজ মোশন হওয়া বা এরকম ব্লিডিং এর কোনো রিলেশন আছে কিনা। আমি সেই জায়গাটি আগে পরিষ্কার করি। দেখুন, করোনা টিকার সাথে এরকম আসলে হওয়ার খুব একটা কোনো সম্পর্ক নেই। যারা আসলে টিকার কোর কমিটি আছে তাদের সাথে একটা আমাদের কথোপকথন হয়েছিল গত পরশুদিন, তখন আমরা সিমটম করেছিলাম। তো তারা বললো যে বাংলাদেশের মানুষদের আসলে যে সিমটম গুলো থাকে তার মধ্যে ম্যাক্সিমামই যেটা ওনারা নোট করেছেন সেটা ছিল হচ্ছে ওনাদের মৃদু জ্বর অনুভব হওয়া, আর হচ্ছে যে জায়গাটায় দেওয়া হচ্ছে সেখানে হয়তো পেইন, আর কিছু শতাংশ তাদের কাছে কমপ্লেন করেছিল যে যাদের ডায়রিয়া হয়েছিল। এবং এটার কারণটাই হচ্ছে যে এক ধরনের চিন্তা করা হয় যে ভাইরেমিয়া এইসব সাথে লিঙ্ক করে আসলে এই চিন্তাটা ওনারা করেছেন বা এই লিঙ্কটা করার চেষ্টা করেছেন। তো সেই পয়েন্ট অফ ভিউ থেকে যদি তাদের কথাটা আমরা নিই, যারা অভিযোগগুলো জানিয়েছে সেন্ট্রাল কমিটিতে, তাহলে সেই হিসেবে এরকম একটু পায়খানার বেগ হওয়া বা ডায়রিয়া হয় সিম্পল একটু হতেই পারে, কিন্তু এটা খুব স্বল্প সময়ের একটা ব্যাপার এবং এটা পার হয়ে যাবে, এটি হচ্ছে আসল কথা। আর দ্বিতীয় হচ্ছে যে জোলাডেক্স এবং ডাইনোজেস খেলে কিন্তু গ্র্যাজুয়ালি মেনস্ট্রুয়েশন বন্ধ হবে, অতিরিক্ত হওয়ার কথা নেই। কিন্তু আমাদের কোনো রোগী যদি ভুলে জোলাডেক্স এর ডোজ ঠিক আছে কিন্তু ডাইনোজেস্টের ডোজ কোনোদিন খেতে ভুলে যান বা একটা ডোজ মিস করেন, তখন কিন্তু আমাদের এরকম সমস্যা একটা ক্র্যাম্পিং পেইন হয়, পেইন হয়ে ব্লিডিং হয়। ওনার ক্ষেত্রে এরকম কিছু হয়েছে কিনা এটা দেখার বিষয়। আর তারপরে যদি ব্লিডিং অতিরিক্ত হয়, আমি বলবো যে ডায়াবেটিস কন্টিনিউ হবে। জোলাডেক্স 1 মাস নিয়েছে, পরের মাসেও নিতে হবে এবং ক্যাপসুল ট্রাক্সিনটাও স্টার্ট করতে পারেন 500 মিলিগ্রাম, 2 করে 3 বেলা 5 দিন। এটা কিন্তু ওনাকে ঠিক করে দেবে। আর ব্যথা যদি বেশি হয়, এই ধরনের ব্যথাগুলোতে বেসিলজিন, অ্যালজিন খুব ভালো কাজ করে, 2 করে 3 বেলা 5 দিন। আমি মনে করি যে এটাতেই সমাধান হবে। যেহেতু আমি উত্তরটি এখানে দিয়ে দিলাম, আমি আর ইমেইলটাকে আসলে আর রেসপন্স না করে এর মাধ্যমে ইস্যু নিজে। অসংখ্য ধন্যবাদ ডাক্তার শারমিন আব্বাসী। আমরা একটু ডাক্তার আবু সাঈদ শিমুলের কাছে যেতে চাই। মিনহাজ মিনা লিখছেন তার বাচ্চার আজ 18 দিন, ওর নাম আদান, ও সিজারের জন্ম হয়েছে, 4 দিন হলো, ওর গালের দাউদের মতো কিছু একটি দেখা যাচ্ছে। আরেকজন একটি ছোট প্রশ্ন করেছেন আমিনুল ইসলাম, তার মেয়েকে প্রতিদিন গ্যাসের ওষুধ খাওয়াতে হয়, একটানা গ্যাসের ওষুধ খেলে কোনো সমস্যা হবে কিনা? ডাক্তার আবু সাঈদ শিমুল। হ্যাঁ, আপনাকে প্রথমে যেটা প্রশ্ন করেছেন 18 দিন বয়স, দাউদ, এটা কিন্তু খুব ছোঁয়াচে। শুনুন, আমরা এই অনুষ্ঠানে অনেকবারই বলছি পাউডার, তেল বা এই জাতীয় জিনিসগুলো কিন্তু ব্যবহার করবেন না। প্রতিদিন কিন্তু বাচ্চাকে গোসল করাবেন। অনেক ক্ষেত্রে দেখা যায় ওই জায়গাটায় টাচ করার পরে আবার যদি অন্য জায়গায় টাচ করেন সেটা কিন্তু খুব বেশি আসলে ছড়িয়ে যায়। এক্ষেত্রে যেটা করবেন, তেল, পাউডার, অন্য কোনো লোশন বা কাজল দিবেন না। তাকে এই সময় অল্প 10 থেকে 15 দিনের জন্য আপনি ফানজিডাল এইচসি এই ক্রিমটা দিনে 3 বার করে আপনি 5-7 দিন দেন। যেহেতু দাউদ বলছেন এটা ফাঙ্গাল ইনফেকশন হওয়ার সম্ভাবনা বেশি, 10 দিন দেওয়ার পর লাস্ট যে ভাব বা ইনফ্লামেশন একটু কমে যাওয়ার পরে আপনি শুধুমাত্র এফান এই ক্রিমটি আরো 10-15 দিন দিবেন। অর্থাৎ প্রথমে 10 দিন দিবেন ফানজিডাল এইচসি, তারপর থেকে আপনি দিবেন এফান ক্রিম। নিয়মগুলি মানেন, এই ক্রিমটা যদি ব্যবহার করেন ইনশাআল্লাহ পুরোপুরি ভালো হয়ে যাবে। আর বলছেন যে গ্যাসের ওষুধ, হ্যাঁ, কোন ওষুধই আসলে একটানা ব্যবহার করা উচিত না। ডায়াবেটিস, প্রেশার, থাইরয়েড এসব সমস্যা ছাড়া আপনাকে কেন গ্যাসটা বারবার হচ্ছে সেটা আসলে কিন্তু দেখতে হবে। টক, ঝাল, ভাজা পরে এগুলো থেকে দূরে থাকতে হবে। যদি 15 বছর বয়সে অনেকে ধূমপান করতে পারে, সেটা ধূমপান থেকে দূরে থাকতে হবে। পরোক্ষ ধূমপানের সমস্যা হয়, চা বা দুধও অনেকের সমস্যা হয়। অনেক ক্ষেত্রে দেখা যায় যে কোষ্ঠকাঠিন্য থাকতো এই জিনিসটা বারবার হয়। সেজন্য রাতে যদি একটু ইসবগুলের ভুসি পানির সাথে খান খুব ভালো।
শাকসবজি খাবেন, বেশি করে পানি খাবেন, দুশ্চিন্তা মুক্ত থাকবেন। অনেকের ক্ষেত্রে আমরা দেখেছি যে যারা দীর্ঘদিন ধরে এরকম অ্যাসিডিটির সমস্যা হচ্ছে, তাদের হেলিকোব্যাক্টার পাইলোরি নামে একটা জীবাণু রয়েছে, তাতেও কিন্তু সমস্যা হতে পারে। কারণ বারবার আপনি যদি দেখেন যে সব নিয়ম মানলে তারপরে অ্যাসিডিটি হচ্ছে, তাদের ক্ষেত্রে কিন্তু আমরা কিছু ওষুধ দিয়ে থাকি। আর আপনি পাইলোট ট্রিপ, এই একটা পুরো স্ট্রিপ রয়েছে ৪ টা ওষুধ, এটা সকাল এবং রাতে আপনি টানা যদি ১৪ দিন খান একটানা, তাহলে এই ধরনের সমস্যা থাকলে সেটা দূর হয়ে যাবে। কিন্তু আপনার প্রতি পরামর্শ হচ্ছে আগে নিয়মগুলি পুরোপুরি মানুন, তারপরে ওষুধটা খাবেন, এবং এই নিয়মগুলি এবং ওষুধটা খেলে ইনশাআল্লাহ আপনি পুরোপুরি ভালো হয়ে যাবেন। অসংখ্য ধন্যবাদ ডাক্তার আবু সাইদ শিমুল। প্রফেসর মোস্তফা জামান সানজিদ আহমেদ নিশি লিখছেন, তার বয়স 23 বছর, 1 সপ্তাহ যাবত তার জ্বর। প্রথমে ডাক্তার দেখানোর পর ডাক্তার প্যারাসিটামল, ভিটামিন বি কমপ্লেক্স দিয়েছিল, জ্বর ভালো না হয় আবার অন্য ডাক্তারের কাছে তিনি গেছেন। তিনি সিবিসি, ওয়াইল্ড টেস্ট দিয়েছেন, ওয়াইল্ড টেস্ট টিও, টিএইচ, এও, এইচ, বিও, বিএইচ সব 1:80। আর সিবিসিতে হিমোগ্লোবিন 11.9, টোটাল আরবিসি 3.9, ESR 46 mm, total WBC 70,770, total platelet 3,47,000। এবং ডাক্তার বলছেন WBCতে সমস্যা আছে, টেস্ট কী ধরনের সমস্যা দেখা যাচ্ছে জানতে চেয়েছেন। এখন রেমোসিন 500, ফেক্সো 120, মোনাস্টেন, জোরাল 20 মিলিগ্রাম খাচ্ছেন, জ্বর থেমে থেমে আসছে আর গলা ব্যথা কিছুতেই ভালো হচ্ছে না। কোন ডাক্তার আমাকে করোনা টেস্ট দিচ্ছেন না, কেন, করণীয় কি? ধন্যবাদ। আসলে জ্বর এমন একটি সমস্যা, আমরা বলি জ্বর কোনো রোগ নয়, এটি উপসর্গ। নানা কারণে জ্বর হতে পারে। কিছু হলো আমরা বলি কোনো ইনফেকশন হতে পারে, যেমন সেটি ব্যাকটেরিয়া হতে পারে, ভাইরাস হতে পারে, আরো অনেকগুলো কারণে কিন্তু জ্বর হতে পারে। তবে যেহেতু তিনি রক্তের যে পরীক্ষাগুলো করেছেন, টাইফয়েডের পরীক্ষা করেছেন, যে ভিডাল টেস্ট করেছেন, এবং WBC কাউন্ট কিন্তু বেড়েছে, তাতে করে কিন্তু, এবং গলা ব্যথা আছে, যে চিকিৎসককে দেখিয়েছেন তিনি অ্যান্টিবায়োটিক দিয়েছেন, এবং অ্যালার্জির জন্য আমরা যে মন্টেক্স দিয়েছেন, তিনি ধারণা করছেন যে তার শ্বাসকষ্ট বা অ্যালার্জি এবং আপার রেসপিরেটরি ইনফেকশন থেকে সমস্যাটা হয়েছে, সেজন্য তিনি হয়তোবা করোনা টেস্ট দেননি। আমরা বলবো যেহেতু হতে পারে তার ফুসফুসের সমস্যা বা অ্যালার্জি থেকে, কিন্তু করোনার সময় করোনা টেস্ট অবশ্যই পরীক্ষা করা দরকার, যেহেতু গলা ব্যথাও আছে, অন্যান্য পরীক্ষার সাথে করোনা টেস্ট অবশ্যই দেওয়া উচিত। দ্বিতীয় হলো যে তিনি যে ওষুধটি খাচ্ছেন, জ্বর যেহেতু ভালো হচ্ছে না, আমরা বলি কি জ্বরের নানা কারণ, একটি ব্লাড কালচার করতে পারলে কিন্তু অনেক সময় দেখা যায় যে কোনো টাইফয়েডের সমস্যা আছে। তবে ফুসফুসের যেহেতু সমস্যা আছে, ফুসফুসের নানা ধরনের জীবাণু আছে, একটি অ্যান্টিবায়োটিক দিচ্ছেন, এর সঙ্গে যদি এরপরে জ্বর না যায়, ট্যাবলেট প্যারাসিটামল 2টি করে বড়ি তিনি 3 বেলা খেতে পারেন। যে ওষুধ খাচ্ছেন, একটি রোমাইসিন অ্যান্টিবায়োটিক খাচ্ছেন, ফেক্সো খাচ্ছেন, মন্টেক্স খাচ্ছেন, এবং এই ওষুধ জোরেল খাচ্ছেন গ্যাস্ট্রিকের জন্য। ট্যাবলেট প্রিকর্ডিল 5 মিলিগ্রাম বা 10 মিলিগ্রাম প্রতি রাতে একটি করে খেতে পারেন 5 দিন, যদি ঠান্ডার সমস্যা থাকে। আর গলা ব্যথার জন্য আমরা বলি নাপাজেমন বা প্যারাসিটামল কাজ করবে, সঙ্গে একটু আমরা বলি গরম পানির ভাপ নেওয়ার জন্য সবসময় বলছি, এটি অত্যন্ত কার্যকর হবে। 2 বেলা বা 3 বেলা যদি এই গরম পানির ভাপ নিতে পারেন এবং একটু ভয়েস রেস্ট দিতে পারেন, তাহলে কিন্তু গলা ব্যথা ভালো হবে। গরম পানির গার্গেল করলেও উপকার পাবেন। আর অন্যান্য ওষুধের সাথে আমি শুধু 1টি বা 2টি ওষুধ যুক্ত করলাম, আমার বিশ্বাস তার জ্বরও ভালো হবে এবং তার যে গলা ব্যথা সেটিও ভালো হয়ে যাবে। অসংখ্য ধন্যবাদ প্রফেসর মোস্তফা জামান, ধন্যবাদ ডাক্তার শারমিন আব্বাসী, ধন্যবাদ ডাক্তার আবু সাইদ শিমুল। আজকে এখানেই বিদায় নিব, সবাই ভালো থাকবেন, শুভরাত্রি।